বাস্তবের শার্লক কিংবা ফেলুদা নই। সেক্স ওয়ার্কার কথাটার মধ্যে ওয়ার্ক কথাটা থাকলেও আমরা তাদেরকে একজন প্রফেশনাল হিসেবে ধরি না। যে পুলিশ রাজনৈতিক মামলাগুলিকে একটা বিশেষ নজরে দেখে, রাজনীতিবিদরা ইচ্ছা করে বিভিন্ন আইনের ফাঁক ফোকর দিয়ে সেগুলোকে হল্ট করে দেন। মানে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আপনাদের যে অপিনিয়ন ভালো খারাপ সেগুলো জানান, শেয়ার করুন, পাশে থাকুন চ্যানেলের, তাহলে ওরা উৎসাহ পাবে আরও। অরিত্রদা, তুমি নিয়মিত বাংলা ছবির পোস্ট প্রোডাকশনে তুমি কাজ করছো, তো এখানে এই ছবিটার সাথে পার্টিকুলারলি তুমি কীভাবে যুক্ত হলে সেটা তুমি যদি একটু বলো। এই ছবির সাথে আমি অনেকভাবে জড়িত। প্রথমত 10 ডাইমেনশন এন্টারটেনমেন্টের সাথে আমার একটি শর্ট ফিল্ম এই বছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে 1947 অন্য গানের ভোর, সেই ছবিটি দেখানো হয়েছে। আবার নেক্সট একটা স্ক্রিনিং আছে 11 তারিখ। ফলে প্রোডাকশন হাউসের সাথে আমি পরিচিত। দ্বিতীয় কথা, অভিরূপ ঘোষ যিনি ছবির পরিচালক, সিনেমাটোগ্রাফার শুভদীপ নস্কর, তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে প্রচুর কাজ করেছি এবং প্রচুর হিট কাজ করেছি। মানুষজন এত ভালোবেসেছেন আমাদের কাজ, তার সাথে আমার সংযোগ রয়েছে। এবং অবশ্যই এটার একটা অন্য দিক, অন্যভাবেও জড়িত। কলকাতা পুলিশের সাথে আমি আমার লিগ্যাল রিসার্চের কারণে বিভিন্নভাবে জড়িত। ফলে এটা যে কেস ডায়েরি থেকে নেওয়া, সেই অরিজিনাল কেস ডায়েরিটা পড়বার সুযোগ হয়েছিল গোপনভাবে, প্রোটোকল মেনে। সেই কেস ডায়েরিটা পড়ে আমার মনে হয়েছিল যে এই জিনিসটা যদি সত্যিই পর্দায় আনা যায়। আমি অনেক বছর আগে পড়েছিলাম, প্রায় বছর দেড়েক দুয়েক আগে। এটা সম্পর্কে ইন্টারনেটে অ্যাভেলেবেল নয়। না, এটা একেবারেই অ্যাভেলেবেল না। তার কারণ সমস্ত কেস ডায়েরি এভাবে তো প্রকাশিত হয় না। আর বিশেষত যেহেতু এখানে একটা ধর্ষণ, খুন ইত্যাদি রয়েছে, ফলে তার কিছু প্রোটোকল থাকে, সেইগুলো নিয়ে আমাদের বিশেষ অনুমোদন নিতে হয়েছে পুলিশের থেকে। কলকাতা পুলিশ অনুমোদন দিয়েছেন, শুধু অনুমোদনই দেননি, তারা আমাদেরকে এই সিনেমার স্বার্থে যতটুকু আমরা দেখাতে পারবো, কারণ সবটা দেখানো যায় না, বেশ কিছু অ্যানোনিমিটির ব্যাপার আছে। এবং যেহেতু আমরা কেউই তো আর বাস্তবের শার্লক কিংবা ফেলুদা নই, ফলে বাস্তবের শার্লক ফেলুদা যারা ছিলেন, যারা কিভাবে এই তদন্তটা করলেন, সেই বিষয়ে তারা আমাদেরকে চিত্রনাট্যে অনেক সহযোগিতা করেছেন। পুলিশের প্রচুর উচ্চপদস্থ কর্তারা সাহায্য করেছেন, গোয়েন্দা বিভাগ থেকে আমাদের সহযোগিতা পেয়েছি আমরা, যে কিভাবে এই ঘটনা ঘটলো, কি সূত্র ধরে তারা গেলেন। এবং সেইটা মানুষের সামনে চলচ্চিত্রের মাধ্যমে উপস্থাপনা করতে পারলে সেটা দুদিক থেকে ভালো হবে। অবশ্যই একটা ভালো ছবি তারা দেখতে, আমরা উপস্থাপনা করতে পারবো মানুষের কাছে। আরেকটা বড় দিক হচ্ছে যে এই কেসটার ইউনিকনেস হলো যে একজন যৌনকর্মী বা সেক্স ওয়ার্কার তিনি মারা গিয়েছিলেন। এই সেক্স ওয়ার্কার কথাটার মধ্যে ওয়ার্ক কথাটা থাকলেও আমরা তাদেরকে একজন প্রফেশনাল হিসেবে ধরি না। একজন সেক্স ওয়ার্কারের ছেলে মেয়ে সাধারণ স্কুলে পড়তে গেলে তাকে সরিয়ে রাখা হয়, তার সাথে খারাপ ব্যবহার করা হয়। ফলে সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষকে উইদাউট এনি ডিসক্রিমিনেশন প্রত্যেকের যে জাস্টিস পাওয়ার অধিকার রয়েছে, সেই রাজনৈতিক বার্তাটা আমরা এই ছবির মাধ্যম দিয়ে দিতে চাই। যে এটার মাধ্যম দিয়ে অনেকে হয়তো মনে করতে পারেন যে কলকাতা পুলিশ কি তার নিজের ইমেজ বিল্ডিংয়ের জন্য ছবিটা করছে, একেবারেই তা নয়। আমরা ছবিটা করছি তাদের অনুমোদন নিয়ে। এবং কলকাতা পুলিশের ইমেজ বিল্ডিংয়ের থেকেও আমাদের যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে এটা একটা দ্বিমুখী বার্তা আছে। যে এক, আপনারা পুলিশ এবং প্রশাসনের উপরে ভরসা করুন, এবং দুই, পুলিশ এবং প্রশাসনের উচিত মানুষের জন্যে নিরপেক্ষভাবে প্রত্যেক স্তরের মানুষের যে এই কেসটা যদি সলভ হয়, তাহলে আর 5টা কেসও কিন্তু সঠিকভাবে সলভ হতে পারে, সেই বার্তাটা দেওয়া। সাম্প্রতিক সময়ে তো সেই ভরসাটা রাখা যাচ্ছে না, বিশেষ করে তুমি যেটা কথাটা বলছো যে রাখা উচিত, কিন্তু কলকাতা পুলিশের ওপর কি সেই ভরসাটা রাখা যেতে পারে? এবং তুমি বারংবার কলকাতা পুলিশকে সমালোচনায় বিদ্ধ করেছো তুমি নিজে। আমি এখনও করেছি, আজও করছি। তার কারণ হচ্ছে, মূল কারণ, আমি যেটা পুলিশের সাথে ব্যক্তিগতভাবে কাজ করে দেখেছি, তাদের সব আছে, তাদের মেধা আছে, রিসোর্স আছে, তাদের ক্ষমতা আছে, কাগজে কলমে তাদের সাংবিধানিক অধিকার আছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। এই প্রত্যেকটা জায়গায়, মানে এখানে কলকাতা পুলিশের ক্ষেত্রে যেরকম রুলিং ডিসপেন্সেশনের ইনভলভমেন্ট থাকতে পারে, আবার একটা কেন্দ্রীয় এজেন্সি হলে আবার সেন্ট্রালের হয়তো রুলিং ডিসপেন্সেশনে ইনভলভমেন্ট থাকতে পারে। আসলে মজাটা হচ্ছে যে এই যে থাকাটা তো উচিত নয়, একেবারেই উচিত নয়। কিন্তু এটা একটা কলোনিয়াল হ্যাংওভার আমাদের চলে, যে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, এই যে 3টে পৃথক যে বডিজ, এই বডিগুলোকে স্বতন্ত্র থাকতে দিচ্ছেন না রাজনীতিবিদরা। তারা ক্রমাগত নিজেদের যে রাজনৈতিক ক্ষমতা কায়েম করানোর জন্যে কখনো বিচার ব্যবস্থাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন, কখনো পুলিশকে নিজেদের একেবারে প্রায় ভৃত্যে পরিণত করে দিচ্ছেন। আমরা বারবার দেখেছি যে পুলিশ রাজনৈতিক মামলাগুলিকে একটা বিশেষ নজরে দেখে, জানি না কেন দেখেন, তাদের ক্ষমতা রয়েছে। কিন্তু সেই জায়গা থেকে, তার জন্যই বললাম এই ছবিটা একটা দ্বিমুখী বার্তা দেওয়া। মানুষ যেরকম পুলিশের ওপরে আস্থা করবেন, বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখবেন, কারণ আমরা দেখলাম সত্যিই তো পুলিশ চাইলে পারে। আমরা দার্জিলিংয়ের পক্সো অ্যাক্টে ফাঁসি দেখেছি, আমরা কুলতলির ফাঁসি দেখলাম, এগুলো তো রাজ্য পুলিশ করেছে। আমাদের তো আন্দোলন সেখানে সিবিআই এর ডাক দিতে হয়নি। কিন্তু তার মানে আমাদের এটা দেখে নিতে হবে
যে রাজনৈতিক ইন্টারভেনশনবিহীন একটা প্রশাসনিক নিরপেক্ষ প্রশাসন, যেখানে রুল অফ ল এর কনসেপ্টটা আসলেই এস্টাবলিশ, প্রত্যেকে আইনের চোখে সমান, আমি কোন দল করি, আমি কোন ধর্ম, আমি কোন জাতি, আমি কি পেশা, সেটা না দেখে একজন প্রশাসনিক কর্তা তিনি যেন সকলের জাস্টিসের জন্য কথা বলেন। তাই এটা মানুষের জন্যও ছবি, এটা প্রশাসনের জন্যও ছবি, দুদিক থেকে এই ছবিটা আমরা। সোজা কথা বলতে গেলে সাম্প্রতিক সময় একটা কড়া রাজনৈতিক ছবি, এটা বলা যেতে পারে কি? অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক মেসেজ দেওয়ার এজেন্ডাটাই হচ্ছে তাই, যে মানুষকে বোঝানো এবং পুলিশকে বোঝানো যে জাস্টিসটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের প্রত্যেকটা স্তরের মানুষের জন্য। আচ্ছা, এটা তো যেহেতু সাম্প্রতিক সময় এরকম জাস্টিস জাস্টিস নিয়ে একটা আমরা স্লোগান শুনছি, ফলে সেই থেকেই কি তোমাদের মনে হলো যে এরকম একটা গল্প নিয়ে এগোনো যেতে পারে, বা এই বিষয়টা কি হয়েছে? কারণ দুটো খুব সিমিলার লাগছে, মানে কোইন্সিডেন্স মেবি। না, কোইন্সিডেন্স এটা নয়। এই গল্পটা নিয়ে প্রায় বছরখানেক আগে থেকে আমরা পুলিশের সাথে খোঁজখবর করছিলাম, অভিরূপ ঘোষ সাহেব খোঁজখবর করছিলেন কিছু করা যায় কি না, কিন্তু ঠিক কবে হবে, কিভাবে হবে, সেইটা আমাদের পরিকল্পনার মধ্যে এসেছে, কিন্তু অবশ্যই সাম্প্রতিক কনটেক্সট থেকে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে এই জাস্টিস শব্দটার যে জাস্টিস অনেক রকম হতে পারে, একটা লিগাল জাস্টিস যেটা একজন বিচারক দেবেন আদালতে বসে, আর একটা হচ্ছে পলিটিক্যাল বা সোশ্যাল জাস্টিস। আদালতে অনেক বিচারই বলে দেওয়া হয়, কিন্তু সমাজে সেটা রিফ্লেক্টেড হয় না। আমাদের সংবিধানে ইকুয়ালিটির কথা বলা, কিন্তু সেই ইকুয়ালিটি এবং ইকুইটির কনসেপ্ট বাস্তবে ফলোড হয় না। তাই যদি হতো তাহলে যখন এই ভদ্রমহিলা যিনি মারা যান, আমাদের এই ছবির যিনি তিলোত্তমা না, আমাদের এই ছবির যিনি আসল বাস্তবের যে মানুষটি মারা গিয়েছিলেন, তখন না প্রেস তাকে কোনো রকম হাইলাইট দিয়েছিল, না কোনো রাজনৈতিক নেতা তার পাশে এসে দাঁড়িয়েছিল, না সিভিল সোসাইটির কেউ করেছিল। যখনই কেউ এসে শুনছে যে একজন যৌনকর্মীর হত্যা হয়েছে, তখনই তারা খানিকটা ডিসইন্টারেস্টেড হয়ে যাচ্ছেন। তখন কিন্তু আমরা এই এত বড় মুভমেন্টস, এত আন্দোলন দেখিনি, কিন্তু একজন মেয়ের জাস্টিস দরকার ছিল। কিন্তু ফলে সেই জায়গায় কলকাতা পুলিশ এটা করেছিলেন। আমাদের মনে হয়েছে যে আজকের দিনে দাঁড়িয়ে এইরকম একটা বার্তা দেওয়া খুব গুরুত্বপূর্ণ, এবং এটা সেই জন্যই আমরা ছবিটাকে আরও ত্বরান্বিত করেছি, এবং বিভিন্ন রকমভাবে আমরা অভিনেতাদের, অনেক বড় বড় অভিনেতাদেরকে যুক্ত করতে পেরেছি। এটা আমাদের একটা বড় প্রাপ্তি। এবার বাকিটা ছবিটা তৈরি হলে আমরা দেখতে পারবো। আচ্ছা, অভিরূপদা ছবির মধ্যে একটা কোথাও পাশ্চাত্য প্রভাব দেখা যায়, এবং স্টাইলাইজেশন বলো বা গল্প বলা, কোথাও একটা সিগনেচার তৈরি করে, এবং ইভেন গানটার মধ্যে একটা রেট্রো ব্যাপার রয়েছে, একটা স্যাক্সোফোন বাজছে। তো তুমি তো পোস্ট প্রোডাকশনের কাজটা সামলাবে, আগেও সামলেছো, তো কীভাবে প্ল্যান বা সেগুলো যদি একটু কিছু বলো। দেখুন, অভিরূপ ঘোষের পরিচালক হিসেবে একটা নিজস্ব স্টাইল রয়েছে, এবং তার আমি মজা করে বলি যে অভিরূপ ঘোষের নিজস্ব ফ্যান ক্লাব রয়েছে দাদা। কারণ ওনার সাথে আমার প্রচুর কাজ হয়ে গেল, প্রচুর ব্যাদ, রহস্য রোমাঞ্চ সিরিজ, তারপরে বাংলার সেরা ভূতের গল্প। এবং অভিরূপ যখনই একটা চিত্রনাট্য লেখেন এবং তার উপস্থাপনা করেন, তার মধ্যে একটা ইউনিকনেস থাকে, মানে সেটা ভূতের গল্প বলুন, মার্ডার মিস্ট্রি বলুন, যাই বলুন। ফলে এক্ষেত্রেও তার একটা ইউনিকনেস, অবশ্যই একজন অথার বা ডিরেক্টরের একটা নিজস্ব স্টাইল বা সিগনেচার তো থাকেই, এক্ষেত্রেও সেটা থাকবে। তিনি বেশ কিছু দারুণ লোকেশন খুঁজে বার করেছেন, তিনি দারুণ কিছু গান ইনকর্পোরেট করছেন, গানগুলো মানে অনেক ভালো ভালো শিল্পীরা গেয়েছেন। সেটা আমরা আজকে ডিসক্লোজ করিনি, আস্তে আস্তে রেকর্ডিংগুলো হলে আমরা এক এক করে মিডিয়ার সামনে সেগুলোকে প্রেজেন্ট করব। কিন্তু খুব ভালোভাবে গোটা টিমটা কিন্তু জম্পেশ কোমর বেঁধে নেমেছে। এবার আজকে আমাদের মহরতের অনুষ্ঠান হলো, পুজো হলো, ডে 0, কাল থেকে ডে 1, দেখা যাক কী হয়। আমি একটা দেখছিলাম যে তুমি বলছিলে যে তুমি ল নিয়ে পড়াশোনা করবে। তো আমি একটা জিনিস দেখেছি, লয়ের যে বিষয়টা, মানে আমাদের মানে কি বলবো, জাস্টিস পেতে অনেক সময় লাগে। আমি শুধু এই জাস্টিসের কথা বলছি না, যে কোনো ক্ষেত্রে, মানে ধরো একটা ওবিসি কেস, তুমি এগুলো সম্পর্কে তো ওয়াকিবহল, মানে এই যেগুলো ফান্ডামেন্টাল, যেগুলো খুব মানে দরকারি জিনিস, সেগুলো পেতে অনেক দেরি হয়ে যায়। কিন্তু রাদার দেন যখন একটা কোনো ভোটের কোনো কিছু সেটা অনেক ইজিলি বেরিয়ে যায়। তো তোমার এটা কি মনে হয় যে আমাদের কি কোর্টের সংখ্যা বাড়ানো উচিত? দেখুন, এর অনেকগুলো অ্যাসপেক্ট আছে। প্রথম অ্যাসপেক্টটা হচ্ছে যে আমাদের ডিস্ট্রিক্ট জুডিশিয়ারিকে আরও স্ট্রিক্ট হতে হবে। এরকম অনেক কেস সুপ্রিম কোর্টে যায়, যেই কেসগুলো কিন্তু সাবঅর্ডিনেট কোর্টেই সলভ হয়ে যাওয়ার কথা, কিন্তু সাবঅর্ডিনেট কোর্টের বেশ কিছু জায়গায় কিছু দুর্বলতার কারণে সেগুলো সুপ্রিম কোর্টে গিয়ে পড়ে। এবং এই মুহূর্তে কোর্টের সবথেকে বড় সমস্যা হচ্ছে নাম্বার অফ কেসেস, নাম্বার অফ সিটিজেন ভার্সেস জাজেস। মানে আমাদের 34 জন টোটাল ফুল জাজ বেঞ্চ যদি বসে সুপ্রিম কোর্টে, কিন্তু সেখানে টোটাল নাম্বার অফ পেন্ডিং কেসের সংখ্যা প্রায় দেখা যাবে 83,000। ফলে সেখানে আমাদের যেটা করতে হবে যে ওভারঅল একটা জুডিশিয়াল বড় রিফরমেশন দরকার, এবং আলাদা আলাদা জুরিসডিকশন, আলাদা আলাদা কেসের জন্য আলাদা আলাদা এটাকে ভাঙা প্রয়োজন। যেরকম ধরুন ফর এক্সাম্পল
পলিটিক্যাল ইন্টারভেনশনের মামলাগুলো থাকলে আমরা দেখেছি রাজনীতিবিদরা ইচ্ছা করে বিভিন্ন আইনের ফাঁকফোকর দিয়ে সেগুলোকে হল্ট করে দেন, মানে সেটা বিভিন্ন পরীক্ষার মামলা বলুন কিংবা বিভিন্ন রকম চাকরির ক্ষেত্রে। তুমি জানো হয়তো ফুড এসআইয়ের যে কেস এখনো চলছে। এই জিনিসগুলো হওয়ার দু তিনটে কারণ থাকে। এটা শুধুমাত্র যে জজদের ওপর ডিপেন্ড করে তাই নয়, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার অ্যাডভোকেটদের ওপরেও। এবং অ্যাডভোকেট মানে বার এবং বেঞ্চ এই দুটো খুব ইম্পর্টেন্ট, একটা আরেকটাকে ছাড়া চলতে পারে না। একটা ভালো বেঞ্চ তখনই তৈরি হয় যখন বারটা ঠিকঠাক থাকে, মানে যারা অ্যাডভোকেটস আছেন তারা যাতে ঠিকঠাক থাকে। প্রচুর অ্যাডভোকেটসদের একটা পলিটিক্যাল ইন্টেনশন নিয়ে তারা কাজ করেন, বেশ কিছু করাপশন অ্যাডভোকেটসদের মধ্যেও রয়েছে। সেই জায়গাগুলোর কারণে কিন্তু ওভারঅল সিস্টেমটা বেশ কিছুটা জায়গায় ডিলেড হয়ে যায়। কিন্তু এখন তাও অনেকগুলি বড় বড় রিফরমেশন করা হয়েছে। ইনফ্যাক্ট আপনারা অনেকেই হয়তো জানেন না যে কেরালায় কিন্তু একটা ডিজিটাল কোর্ট শুরু হয়েছে, যেটা 24/7 চলবে। আপাতত নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টসের মানে ওই চেক বাউন্স সংক্রান্ত সমস্যা দিয়ে সেগুলো মামলা শুরু হচ্ছে। ফলে এইভাবে এখন ভার্চুয়াল হিয়ারিংয়ের ব্যবস্থা হয়েছে। অনেক ছোট 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 রিফরমেশন হচ্ছে, কিন্তু সবার আগে যেটা দরকার নাম্বার অফ জাজেস বাড়ানো, ফাস্ট ট্র্যাক কোর্টগুলিকে সঠিকভাবে অপারেট করা, যাতে সাধারণ মানুষ মানে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এটা তো আমাদের খুব পুরনো কথা। তারিখ হ্যাঁ, তো সেই কারণে আমাদের ওভারঅল জিনিসটাকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ রিফরমেশন আগামীতেও ভেবে রেখেছে সুপ্রিম কোর্ট। সেটা কেন্দ্রীয় সরকারের অনুমোদন সাপেক্ষে সেটা করা হবে এবং হলে আমার ধারণা একটা ভালো দিকে যেতে পারে। প্রত্যেক স্টেটেও মনে হয় হাইকোর্ট নেই, কারণ কলকাতা হাইকোর্টে তো আন্দামানের কেস এগুলো শেয়ার করে। ইউনিয়ন টেরিটরি হিসেবে আন্দামানের কেসটা এতে আছে। এটা অনেকগুলো ইউটির সাথে অনেক স্টেটের মার্চ থাকে। 25টা মনে হয় আমাদের হাইকোর্ট আছে, মানে যেখানে অনেকগুলো ইউনিয়ন টেরিটরির সাথে এগুলোকে করা হয়। কিন্তু এখন যেটা করা হচ্ছে ফিজিক্যাল কোর্ট বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে সাবঅর্ডিনেট কোর্ট তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে লোডটা মেন কোর্টের ওপর থেকে কমে। রিসেন্টলি দেবের খাদান নিশ্চয়ই জানো যে খুব একটা হাইপ রয়েছে এবং বাংলার মাস মুভি একটা ফিরছে, তো এটা নিয়ে তোমার কি পর্যবেক্ষণ? আমার আলাদা করে পর্যবেক্ষণ নেই। আমি ব্যক্তিগতভাবে দেবের ফ্যান ছিলাম, এখনও আছি, এবং আমি দেবের অনেক দিন পর দেব হিসেবে ফিরছেন এবং সেটা নিয়ে আমার ভালো লাগছে। খাদানের প্রি প্রোমো যেটা হয়েছে তারপর থেকেই বিভিন্ন গান টান আসছে, সেগুলো আমি দেখছি এবং অন্যরকমভাবে কমার্শিয়াল ছবিকে উপস্থাপনা করছেন। আমার যতটুকু দেখে মনে হয়েছে যে ছবিটা সত্যি মানে হিট করবে এবং সাকসেসফুল জায়গায় যাবে। তোমার পরিচালনার কোনো ইচ্ছে রয়েছে, কারণ তুমি এত বিষয় নিয়ে তুমি ওয়াকিবহল? এবং আমি কোনোদিনই পরিচালক হতে চাইনি, মানে আগামী 5-10 বছরে আমি নিজেকে পরিচালক হিসেবে দেখছি না। আমি সবসময় চেয়েছিলাম যে আমি প্রডিউসার হব বা প্রযোজক হব। মানে এখানে প্রডিউসিংয়ের কনসেপ্টটা ঠিকভাবে নেই। এখানে ধরে নেওয়া হয় যে টাকা দেয় সে প্রডিউসার, কিন্তু আসলে প্রডিউসারের কাজ সেটা নয়। প্রডিউসারের কাজ হচ্ছে বিজনেস এবং ক্রিয়েটিভিটির মাঝখানে ব্রিজ হিসেবে কাজ করা এবং পুরো জিনিসটাকে অ্যাডাপ্ট করা। সেই রোলটা মানে প্রডিউসিংয়ের কাজটা করার আমার অনেক বেশি ইন্টারেস্ট রাদার দ্যান ডিরেকশন। পরিচালনা তোমাকে সেইভাবে টানেনি? মানে এখনো পর্যন্ত আমার কেরিয়ার প্ল্যানের মধ্যে পরিচালক হওয়া কখনো মানে ছিল না। আগামী দিনে কি তুমি অভিনয়টা কি আর একটু কন্টিনিউ করা নাকি পোস্ট প্রোডাকশনেই? পোস্ট প্রোডাকশনটা তো ভালো লাগে পেশাগতভাবে। আমি সবসময় টেকনোলজি নিয়ে খুব এনথুজিয়াস্ট, এর জন্য করেছি। এছাড়া আপনি যদি বলেন যে আমার অভিনয়ের ক্ষেত্রে অভিনয় তো অবশ্যই ভালো লাগার জায়গা, সেটা তো করবই। আর তোমার যে আমি দেখেছি তুমি সবসময় সব মিডিয়ার সাথে কথা বলো এবং খুব ওপেন টু ব্যাপারটা এবং খুব ডাউন টু আর্থ, এই বিষয়টা কেন? মানে আমি দেখেছি তুমি সবাইকে বার্তা দাও এবং সাক্ষাৎকার নেয়, এটা খুব একটা আমি দেখি না, তো তুমি এই বিষয়টা কন্টিনিউ করো? না, আমাকে যদি কেউ কিছু বলেন, যদি আমার সময় থাকে এবং যদি আমার অন্য কোনো রকম জটিলতা না থাকে, মানে আইনি জটিলতা, হয়তো কোনো একটা প্রজেক্টে কাজ করছি সেই নিয়ে বলা যাবে না, সেরকম কোনো বাধ্যকতা না থাকলে আমি বলি। আর প্রেসের ভূমিকা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রেস আছেন বলেই আমরা মানুষের কাছে পৌঁছে যেতে পারছি। ফলে সে কারণে বলে নাকি তুমি নাকি টিকিট পাওয়ার জন্য মানে না, কে কী বলে তার দায়বদ্ধতা তো আমার নয়। আমি কি করছি সেটা আমার ব্যাপার। ফলে যার যা মনে হচ্ছে তিনি সেটা করছেন। আমার সাথে কোনো দলের কোনো বন্ধুত্বও নেই, শত্রুতাও নেই। কোনো দলের কোনো লোকের সাথে, কোনো নেতার সাথে আমার কোনো ফোন কল, হোয়াটসঅ্যাপ এসব পাওয়া যাবে না। আমার নিজের কেরিয়ারেও কোনো দিন একটা কাউকে ফোন করে আমি যাই হোক, আমার জীবনে যা সমস্যা হলেও কোনো নেতার সহযোগিতা নেইনি। আমি প্রপার ফর্মাল যা পদ্ধতি আছে সেই দিয়েই করেছি। এবার তা বাকি যার যা মনে হবে সে সেইভাবে। সবসময় যে তুমি একটা ভুলকে ভুল বলছো, মানে দাগিয়ে দিচ্ছ যে এটা ভুল, এটা তো কোথাও একটা সমাজের একটা কাজ হচ্ছে, মানে তোমরা যারা রয়েছো বিচক্ষণ মানুষ, তো এইটা কি তোমার ছোটোবেলা থেকে এই হ্যাবিটটা ছিল? হাই স্কুল থেকে করছি। আমার মনে হয়েছিল যে পড়াশোনা শিখেছি, সমাজের যদি কাজে না লাগতে পারি তাই সেই শেখার কোনো দাম নেই। সেই কারণে আমি শুরু থেকেই মানুষের আমার মানে এটা ধ্যান ধারণা ছিল যে আমি যাই শিখছি মানুষের মধ্যে ছড়িয়ে দেব। মানুষের জন্য যদি কোনো কাজে লাগে আমার শেখাটা,
তাহলেই সেটা আমার সাকসেস, সেটাই আমি করি। হাই স্কুল থেকে করছিলাম। সাম্প্রতিক ইতিহাসে বিভিন্ন টিভি চ্যানেলে ফ্রিকোয়েন্টলি ডাক পাই, বিভিন্ন বিষয় নিয়ে বলি। টিভিতে বললে জনপ্রিয়তাটা অবশ্যই বেশি হয়। সোশ্যাল মিডিয়ার একটা বড় রোল রয়েছে, প্রচুর মানুষ শোনেন, দেখেন, কমেন্ট করেন, ওপিনিয়ন দেন, ফলে সেটা একটা অ্যাক্টিভলি হয়েছে, কিন্তু এটা আমি দীর্ঘ বছর ধরে করে আসছি। অনেক ধন্যবাদ দাদা। তো এরকম একটা আড্ডা ইন্টারভিউ দিয়ে কেমন লাগলো? তুমি যদি অনেক দাও, দিনে মনে হয় 10-12টা দাও। মানে ইন্টারভিউ দিতে অবশ্যই ভালো লাগে, মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় ইউটিউব, সোশ্যাল মিডিয়া এসবের মাধ্যমে, ফলে অবশ্যই আমার ভালো লাগে। ইন্টারভিউ লোকে শোনে প্রায় কয়েক লাখ, এক একটা চ্যানেল তো চলেই, মনে হয় মানে এরকম বলাটা উচিত নয়, বাট তোমাকে নিয়েই অনেকে থেকে ভিডিও করে এবং সেখানে তোমার বার্তার ওপর ডিপেন্ড করছে সেই চ্যানেলটা। প্রায় 1 লাখ 2 লাখ মানুষও শুনছে তোমার এটা। এটা আমার কাছে বড় প্রাপ্তি। এবার সেটা চ্যানেলের বাণিজ্যিক কী ব্যাপার সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার আজ অবধি কোনো ইন্টারভিউ দেওয়া বা কোনো জায়গা থেকে কিছু আমি কোনো দিন 1 পয়সাও নেইনি। ইনফ্যাক্ট টেলিভিশনে যে বলি তার জন্য আমি কোনো বেতন নেই না। অনেকে ভাবেন যে এটা টাকা পাওয়া যায়, এটা অনেক টাকা পাওয়া যায়, একটি টাকাও কোনো চ্যানেল ওইভাবে কাউকে দেয় না। এটা সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে আমার যদি সময় থাকে আমি গিয়ে বলি আমার যেটা নিয়ে কথা বলা মনে হয়। এটা কোনো পেশা না, এটা সমাজের দায়বদ্ধতা, এবং কোনো চ্যানেল যদি আমার কথা মানুষের কাছে পৌঁছে দেন সেটা আমারই ভালো। চ্যানেলটি আমি আপনার সাথে সাক্ষাৎকার দিলাম, আপনারা সকলে দেখুন, মতামত দিন, কারণ একটা চ্যানেল এনগেজমেন্টের ওপরেই থাকে। কমেন্ট করুন, আপনাদের যে অপিনিয়ন ভালো খারাপ সেগুলো জানান, শেয়ার করুন, পাশে থাকুন চ্যানেলের, তাহলে ওরা উৎসাহ পাবে আরও ইন্টারেস্টিং জিনিস কভার করবার।